বাড়ি ফিরে রাফসা মেইন গেটের কাছে থ মেরে দাঁড়াল। ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে দেখে উদ্যান ভ্রু কুঁচকে ওর পানেই তাকিয়ে আছে। রাফসা বোধহয় বিরক্ত হলো খানিকটা। সম্পূর্ণ পেছনে ফিরে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, মিস্টার রাউত, আপনি কি বখাটে ছেলে? এভাবে পেছনে আসছেন কেন? উদ্যান ঠোঁট কামড়ে হাসল। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কিছুটা সামনে এসে রাফসার সামনে দাঁড়িয়ে ঝুঁকল। রসিকতা করে বলে, মিস্টার রাউত, আই লাইক ইট। কিন্তু মিস, আপনি আমাকে বখাটে ছেলে কেন ভাবছেন? আমি কি আপনারে টিজ করেছি? কোথায় মনে পড়ছে না তো? কথাটা বলেই মনে করার চেষ্টা করল। উদ্যানের রসিকতায় রাফসা স্তব্ধ হয়ে চেয়ে রইল অপলক। এটা কি সেই পুরুষ যার মুখে কখনো সচরাচর হাসি দেখতে পায়নি রাফসা? দৃষ্টি সরিয়ে এদিক ওদিক তাকিয়ে চোখা হেসে রাফসা বলে, জানেন, আমার পেছনে এমন দুই একটা ছেলে ঘুরে, যদিও বা কখনো ডিস্টার্ব করেনি। যখনই আমায় দেখে ভাবি আসসালামু আলাইকুম বলে সম্মান করে। আপনি তাদের মতো, কিন্তু আপনার মাঝে একটা কিছু মিসিং। রাফসার কথায় উদ্যান হাসছিল এতক্ষণ, তবে মিসিং শুনে ভ্রু নাচিয়ে শুধায়, কি মিসিং আমার মাঝে? সবই তো ঠিকঠাক। রাফসা মিটমিট করে হেসে বলে, ওরা তো আমায় ভাবি বলে ডাকে, কিন্তু আপনি ডাকছেন না যে? বখাটে ছেলেদের মতো পিছু পিছু এসেছেন বাড়ি অবধি, কিন্তু একবারও ভাবি ডাক শুনলাম না। বড় ভাই, আমাকে ভাবি বলে ডাকবেন, কিন্তু আমার না অনেক ইচ্ছা আমার না হওয়া স্বামীর চাঁদ মুখখানি দেখার। যে মানুষটির জন্য এত সম্মান পাই, তাকে অন্তত একবার দেখা উচিত আমার। আচ্ছা যাই হোক, আমি যাই বড় ভাই। আমার না হওয়া স্বামীর খোঁজ পেলে জানাবেন। শালা জাউরা বউয়ের মুখ দেখে না, খোঁজ খবর নেয় না, পেলে জুতা দিয়ে পিটিয়ে শিক্ষা দেব। আসছি বড় ভাই। কথাটা বলে গটগট পায়ে মেইন গেট পেরিয়ে ভেতরে চলে গেল। উদ্যান ঢোক গিলে এহেন কথায়। কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো ঠেলে দিয়ে ভাবুক হয় রাফসার কথা বোঝার। ভাই, ভাবির কাল কোচিং আছে। রনির কথায় ফোন থেকে মাথা উঁচু করে আবিয়ান। শান্ত স্বরে জানতে চায়, কয়টা বাজে আসবে তোর ভাবি? এই প্রশ্নের ছেলেটা খানিক কাঁচুমাচু হয়ে দাঁড়ালো। সময়টা তো ওর জানা নেই, এখন কি জবাব দেবে? রনিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবিয়ান ফের প্রশ্ন করে, কি হলো, তোর ভাবির কোচিং কয়টায়? ছেলেটা আমতা আমতা করে বলে, ভাই সময়টা ঠিক জানি না। আবিয়ান এই কথায় চোখ বন্ধ করে নেয়। হাতের মুষ্টি শক্ত করে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ঠান্ডা গলায় বলল, শুধুমাত্র আমার মায়াবীর ক্ষেত্রে আজ ভুলের মাপ পেলে, নয়তো এখানে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিতাম। 10 মিনিটের মধ্যে আমার সময়টা জানা চাই। ছেলেটা আচ্ছা ভাই বলে চলে গেল। আবিয়ান ফের মোবাইলে দৃষ্টি নিক্ষেপ করল। সেখানে বেজে আসে তার মায়াবীর একখান বোখরা পরা ছবি। দূর থেকে তোলা ছবিটা। মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ জোড়া দৃশ্যমান। আবিয়ান ঠোঁট কামড়ে খানিক হাসল। মোবাইলটা ঠোঁটের কাছে এনে ছোঁয়ালো। আবেশে চোখ বন্ধ করে বিড়বিড় করে শুধায়, মায়াবী, আর বেশি দিন না, খুব দ্রুতই তোমাকে আমার ঘরণী করে ঘরে তুলব। আমার রাজ্যের রানী হয়ে আগমন ঘটবে তোমার। তোমার মেডিকেল পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় এই অধম প্রেমিক। কি পাগল করলে আমায় মায়াবী, সারাদিন তোমার কথা মনে পড়ে। রনি ছেলেটা 5 মিনিটের মধ্যেই হাজির। এসে দাঁড়াতে আবিয়ান জানতে চাইল সময়টা। রনি বলে, ভাই কালকে কোচিং একটু দেরিতে আছে, দুপুর 3টে থেকে কাল কোচিং। আপনি যাবেন কাল? আবিয়ান ফোনটা টেবিলে যত্ন সহকারে রেখে উঠে দাঁড়ালো। পকেটে হাত রেখে জানালো কাছে গিয়ে দাঁড়ায়। বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে শান্ত স্বরে বলে, কাল মিটিং আছে এমন সময়। জরুরি মিটিং না হলে আমি অবশ্যই যেতাম। কালকে গিয়ে দেখে আসিস তোর ভাবির কোনো সমস্যা হয় কি না। আমি আরেক দিন যাব। রনি চলে যেতেই নেয়। আবিয়ান ডেকে বলল কফি পাঠাতে। রনি মাথা নাড়িয়ে চলে যায়। তৎক্ষণাৎ সশব্দে বেজে উঠল আবিয়ানের ফোন। বিরক্তিতে কপাল কুঁচকে গেল সহসা। এগিয়ে এসে ফোনটা তুলে কাঙ্ক্ষিত নাম্বার দেখে রাগে চোয়াল শক্ত হয়ে গেল। ফোনটা কেটে দিয়ে রাখতেই যাবে, আবারও সশব্দে ফোনটা বেজে উঠল। এবার আবিয়ানের রাগ যেন আকাশ ছোঁয়া। ধীরে ফোনটা তুলে আছাড় মারল। খণ্ড দ্বিখণ্ডিত হয়ে নিচে ছড়িয়ে ছিটিয়ে রইল ফোনের পার্টগুলো। আবিয়ানের কপালের রগ টান টান হয়ে ফুলে উঠেছে। বিড়বিড় করে আওড়ালো, তোকে জানে না মেরে আমার শান্তি হবে না।
ওয়েট অ্যান্ড সি, তোর মৃত্যু আমার হাতেই নিশ্চিত। কথাটা বলেই বাঁকা হাসল আবিয়ান। রাতের বেলা সবাই খেতে বসেছে ফরাজি বাড়ির, কিন্তু রাফসা অনুপস্থিত। রিশান বোনকে না দেখে উষাকে জিজ্ঞেস করে, রাফসা কোথায়? ঘুমিয়ে পড়েছে নাকি? খেতে আসেনি কেন ও? উষা উঠে দাঁড়ালো রাফসাকে ডেকে আনার জন্য। তৎক্ষণাৎ রাফসা হাজির হলো ডাইনিংয়ে। চোখ লাল হয়ে আছে, গালগুলো ফোলা ফোলা, চোখ টেনে খুলে রাখার চেষ্টা করছে। এলোমেলো চুলের ওপর হালকা ঘোমটা টানা, শ্যামলা গায়ের সাথে কালো কুর্তি যেন একটু বেশিই মানিয়েছে। হয়তো ঘুম থেকে উঠেছে। উষার পাশে বসে পড়ল। বেচারি চোখে যেন কম দেখছে। বোনকে এমন করতে দেখে রিশান ভ্রু কুঁচকে বলে, কি হলো, ঘুমিয়ে পড়েছিলি নাকি? রাফসা ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যাঁ, পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল করিনি। হুমায়রা ফরাজি মেয়ের পাতে খাবার দিতে দিতে বলে, এখন খেয়ে ঘুমা, সকালে উঠে পড়িস। না আম্মু, টপিকটা শেষ করতে হবে, নয়তো টার্গেট পূর্ণ হবে না। কফি খেলে ঘুম চলে যাবে। হুমায়রা ফরাজি ঘোর বিরোধিতা করে বলে, এখন কফি করে দিতে পারবো না, খেয়ে চুপচাপ ঘুমাবি, আর কোনো কথা না। ওনার কথায় মাইন হস্তক্ষেপ করে বলল, মামানি, আমি আছি তো, ওকে কফি করে দিব, তুমি ঘুমিয়ে পড়ো, কোনো টেনশন করা লাগবে না। ঠিক তখনই রাফসার পাশে কেউ ধপ করে বসলো। রাফসা ঘাড় বাঁকিয়ে তাকালো, দেখলো উদ্যান পাশে বসেছে। উদ্যানও চোখ ঘুরিয়ে রাফসার পানে তাকায়। দুজনের দৃষ্টি মিলিত হতে রাফসা ভেংচি কেটে দৃষ্টি সরিয়ে নেয়। উদ্যান গম্ভীর মুখে বলে, রাত জেগে পড়তে হবে না, টার্গেট সকালে উঠে পূরণ করা যাবে। কাকি, তুমি ওকে বলো ঘুমিয়ে পড়তে, রাত জেগে পড়লে শরীরের ক্ষতি হবে। উদ্যানের সাথে হুমায়রা ফরাজি মাথা নাড়ল। মাহিনের মুখে লেগে থাকা হাসি নিমিষেই মুছে গেল। উদ্যানের পানে তাকিয়ে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করল। নিজেকে শান্ত করার চেষ্টা চালায়। উদ্যান মাহিনের দিকে এক পলক তাকিয়ে খাবারে মনোযোগ দেয়। রোহান বলে ওঠে, কাল সকাল সকাল ফুপির বাড়ি যেতে হবে, রাত জাগা লাগবে না। রোহানের কথায় রাফসা তড়িঘড়ি করে বলে, না মেজো ভাইয়া, সকালে হবে না, দুপুর 3টায় আমার কোচিং আছে, 4:30টায় ছুটি, বরং আমরা বিকেলে যাই। রাফসার কথায় উষা মাথা নাড়ালো, হ্যাঁ মেজো ভাইয়া, কাল আমার সকালে একবার ভার্সিটি যেতে হবে, বিকেলে যাই সবাই মিলে। রোহান আর কিছুই বলবে তাই সহমত হলো। খাওয়ার মাঝে রাফসার বিষম উঠলে উদ্যান তাড়াতাড়ি করে পানির গ্লাস ওর মুখের সামনে ধরে খাইয়ে দেয়। রাফসা অত শত খেয়াল না করে ঢকঢক করে পানি খায়। উদ্যান অপর হাত দিয়ে রাফসার পিঠে বোলাতে লাগলো। পূর্ব আকাশে সূর্য উঠেছে কিছুক্ষণ পূর্বে। নিত্যদিনের মতো রাফসা আজও ঘুম থেকে উঠে পড়েছে। নামাজ আদায় করে রাফসা প্রতিদিনের ন্যায় কফির জন্য নিচে চলে যায়। তবে নিচে আজ বিষণ্ণতা দেখা যায়। রান্নাঘরের ভেতরটা তখন নীরব, শুধু কেটলির হালকা শীষ শব্দ আর চামচে কাপের ধাক্কা লাগার টুংটাং। হলদে লাইটের আলো উদ্যানের মুখে পড়ছে। উদ্যান খালি গায়ে দাঁড়িয়ে কফি বানাচ্ছে। মার্শাল শরীর, অযথা ফোলা নয়, আবার রোগা পাতলাও না। কাঁধ দুটো চওড়া, বুকের ওপর দিয়ে আলো বয়ে গেছে ঢেউয়ের মতো। হালকা ঘামে ত্বক একটু চকচক করছে, যেন আলোটা আরও গভীর হয়ে লেগে আছে শরীরের বাঁকে বাঁকে। হাতের পেশিগুলো স্পষ্ট। কফির ঝাড়টা ধরার সময় কবজিতে টান পড়ে, মুহূর্তে সেটা চোখে পড়ে যায়। হলদে আলো তার গায়ের রংটাকে আরও উষ্ণ করে তুলেছে। মুখটা আধো আলো আঁধারে, চোখে ক্লান্তির ছায়া, কিন্তু ভেতরে একটা শান্ত ভাব। চুলগুলো এলোমেলো, যেন সে খেয়ালই করেনি নিজেকে গুছানোর কথা। কফির গন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। এই আলোতে এই মুহূর্তে উদ্যানকে খুব সাধারণ লাগছে। লেখিকা সাদিয়া জামান সিমি। রাফসা এত সকালে উদ্যানকে রান্না করে ঘরে দেখে খানিক অবাক হলো বটে। এই লোক এত সকালে রান্নাঘরে কি করছে? এখন কফি খাবে কি করে ও? দোনা মোনা করে উল্টো ঘুরে যেতেই নিবে, তখনই পেছন থেকে উদ্যানের রাশভারী কণ্ঠ ভেসে আসে, এসেই চলে যাচ্ছিস কেন, কফি খাবি না? রাফসা পিছন ফিরল খুব সাবধানে। সকাল সকাল কথা বাড়াতে চাইছে না, তাই খুব স্বাভাবিকভাবে বলল, না, এমনি এসেছিলাম। উদ্যান ভ্রু কুঁচকে শুধায়, এমনি এমনি তো আর আসিসনি, তোর হ্যাবিট সকালে কফি খাওয়া। রাফসা এবার যেন আগের চেয়ে দ্বিগুণ অবাক হলো। উদ্যান কি করে জানলো কফি খাওয়ার হ্যাবিট হয়েছে? গত 2 বছর আগে থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে কফি খাওয়া রাফসা প্রতিদিনের রুটিন, কিন্তু উদ্যান তা কি করে জানলো?
কঠোর গলায় আওড়ালো, আপনি কি করে জানেন কফি খাওয়া আমার হ্যাবিট? রাফসার কথায় উদ্যান খানিক ঠোঁট বাঁকিয়ে হাসল, গম্ভীর গলায় বলে, এসেছি কয়েকদিন তো হলো। শুনলাম এক মহারানীর নাকি সকালে কফি না খেলে সারাদিন মাথা ধরে থাকে। কি দিনকাল এলো, নতুন নতুন নিয়ম বের হয়। তাতে আপনার সমস্যা কি? আপনারটা খাচ্ছি। উদ্যান এতক্ষণ যাবৎ রসিকতা করেও কথা বললেও এখন কণ্ঠ ভার করে জবাব দেয়, তোকে বলেছি না বেয়াদবি আমার মত একদম পছন্দ না। গলা উঁচিয়ে কথা বলবি না একদম। আমার সব খেয়ে ফেললেও তোকে কিছুই বলবো না, 100 বার বলবো। আপনি কেন আমার জীবনে হস্তক্ষেপ করছেন? আপনাকে বলেছি কি আমি কিছু? আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দিন। উদ্যান নিরস গলায় জবাব দেয়, এত চেঞ্জ কিন্তু কেন? উদ্যানের প্রশ্নে রাফসা খানিক হাসল, তাচ্ছিল্যের স্বরে বলে, তার পেছনে আপনার অবদান বেশি মিস্টার রাউত। ধন্যবাদ আপনাকে, আপনার জন্যে আজ আমি এত দূর আসতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার শুধু ধন্যবাদ চলবে না। রাফসা ভ্রু কুঁচকে বলল, তাতে আপনার চলুক না চলুক আই ডোন্ট কেয়ার। নিজেকে চেঞ্জ করতে গিয়ে বড়দের সাথে খারাপ বিহেভিয়ার করছিস বলে মনে হয় না। রাফসা তাচ্ছিল্য হেসে কঠোরভাবে জবাব দেয়, বড়রা ছোটদের অপমান তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বললে ছোটরা কি আর করে বড়দের সম্মান করবে? এই সায়েন্সটা তো বুঝলাম না বড় ভাই। সমস্যা নেই, আমার কাছে আসিস, আমি বুঝিয়ে দেবনে। তার দরকার নেই, আপনার কাছে যাওয়ার জন্য বসে নেই। উদ্যান নিজের জন্য কফি ঢেলে কাপে রাফসার পানে তাকিয়ে জিজ্ঞেস করে, তোকে দিব? উদ্যান ফের গম্ভীর হয়ে কফির কাপ নিয়ে রাফসার পাশ কাটিয়ে যেতে যেতে মৃদু স্বরে গান গেয়ে উঠল, আমি তোর ব্ল্যাক কফি, তুই আমার সুগার, আমি তোর কোকোকোলা, তুই আমার বার্গার, তোর ওই হটনেসের জ্বলে আমি ছারখার পারছি না আর ভেবি তোকে খুব দরকার। রাফসা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল কটমট করে, মন চাইছে মাথায় তুলে আছাড় মারতে। ও ঘুরে কিচেনে ঢুকে বিরক্তিতে চিবুক শক্ত হয়ে আসে। দুপুর 2টোর বেশি। রাফসা নতুন বোরখা থেকে বেছে একটা বোরখা পরেছে। সব বোরখা কালো হলেও ডিজাইন ভিন্ন ভিন্ন। আজ ব্যাগ নিতে হবে না, কোচিংয়ে আজ বায়োলজি এক্সাম নিবে। মুখে মাস্ক পরে বেরিয়ে পড়ে। নিচে নামতেই মাহিন ঝড়ের বেগে হাজির হয় রাফসার সামনে। এতে রাফসা খানিক থতমত খেয়ে গেল, বুকে হাত দিয়ে বড় বড় 2টো দম ফেলল। হঠাৎ করে সামনে আসাতে কিছুটা ভয় পেয়েছে। মৃদু চেঁচিয়ে উঠল, মাহিন ভাই, এভাবে কেউ সামনে আসে? ভয় পেয়েছি তো, আর একটু হলে আমার ফুসফুস অ্যাটাক হয়ে যেত। রাফসার কথায় মাহিন ফিক করে হেসে দেয়, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, রাফসা, তোর ডাক্তারি পড়তে হবে না রে? আর এতদিন শুনে এসেছি হার্ট অ্যাটাক হয়, আজ তোর থেকে শুনলাম ফুসফুস অ্যাটাক হয়। এটা কি নতুন রোগ ডাক্তার সাহেবা? আমার হার্ট এত দুর্বল নয় মাহিন ভাই, ওটা যত্ন করে তোলার মেরে সিন্ধুকে ভরে রেখেছি যাতে কেউ আমার হার্টকে কষ্ট দিতে না পারে। তাহলে হার্ট অ্যাটাক হবে কিভাবে? ওকে তো বন্দি করে রেখেছি, তাই আমার ফুসফুস অ্যাটাক হবে। মাহিন চোখ বড় বড় করে বলে, এই সারসেকাম, তোর হার্ট কোথায় রেখেছিস? জলদি করে আমায় বলে দে, আমি সযত্নে আমার হার্টের পাশে রেখে দিই। রাফসা মুখ বাঁকালো। মাহিন নিঃশব্দে হাসল খানিক। রাফসা তাড়া দিয়ে বলে, আমি আসছি মাহিন ভাই, কোচিংয়ে লেট হয়ে যাচ্ছে। কোচিংয়ে যাবি? চল আমি দিয়ে আসি। রাফসা বাদ সাধল না, আমি যেতে পারবো, তুমি রেস্ট নাও। বাইক নিয়ে যাব ভেবেছিলাম, থাক, তুই না গেলে আর কি করার। কথাটা বলে আর চোখে রাফসার পানে চাইল। রাফসার বাইক খুব প্রিয়, নিজেই রাইডিং শিখতে চেয়েছিল কিন্তু রাজীব ফরাজির জন্য পারেনি। একমাত্র মেয়ে নিয়ে উনি কখনো রিস্ক নিতে চায় না। বাইকের কথা শুনে রাফসা চুপ করে দাঁড়িয়ে গেল। বাইকে ওর খুব লোভ। রাফসা জিভ দিয়ে গাল ঠেলল, মিনমিন করে বলল, আচ্ছা চলো, বড়দের কথা ফেলতে নেই। এত করে যখন বলছো তাহলে চলো। মাহিনের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। ও জানতো বাইকের কথা শুনে রাফসা এক পায়ে রাজি হয়ে যাবে। একবার বলেছি, এতবার করে কখন বললাম? মাহিনের কথায় নিমিষেই মুখটা চুপসে গেল রাফসার। নীরস গলায় বলল, ও একবার বলেছ তাই না? আচ্ছা, আমি একাই চলে যাই। রাফসা চলেই যেতে নিবে। মাহিন পথ আটকে দাঁড়িয়ে বলল, দাঁড়া, বাইকের চাবিটা নিয়ে আসছি। মাহিন চাবি আনতে রুমের দিকে চলে যায়। রাফসা সোফায় বসলো। পুরো ড্রয়িং রুম ফাঁকা, সবাই লাঞ্চ করে নিজেদের ঘরে রেস্ট নিচ্ছে।
2 মিনিটের মাঝেই মাহিন ফিরে আসে, ডান হাতের আঙুলের চাবি ঘুরাতে ঘুরাতে শিস বাজিয়ে গানের সুর তুলছে। রাফসা উঠে দাঁড়ায়, দুইজন একসাথে বেরিয়ে গেল। মাহিন বাইকে বসে স্টার্ট দেয়। রাফসা তখনও দাঁড়িয়ে আছে। মাহিনের কাছে একটাই হেলমেট, নিজেরটা রাফসাকে পরিয়ে দিতে নিলে রাফসা তড়িঘড়ি করে বলল, না মাহিন ভাই, আমি এটা পরব না, বিরক্ত লাগে, আমার হিজাব কুঁচকে যাবে। তুমি পরো, সেফটির জন্য পরতে হয়। আমার লাগবে না, এদিক আয়, তোকে পরিয়ে দিই। না, আমার ভালো লাগে না এসব পরতে। আচ্ছা ওঠ, বস। রাফসা উঠে বসলো, মেয়েদের মত করে বসে ব্যাগটা কোলে নিয়ে এক হাত চেপে ধরলো, অপর হাত মাহিনের কাঁধে শক্ত করে ধরে। বসেছিস ঠিক মতো? হ্যাঁ বসেছি। স্টার্ট দাও বাইক। মাহিন লুকিং গ্লাসে রাফসার পানে চেয়ে মৃদু হাসল, মনের সুখে বাইক স্টার্ট দিল। মেইন গেট পার হতেই উদ্যান বাড়ির গাড়ি নিয়ে ঢুকে। ওরা উদ্যানকে না দেখলেও উদ্যান ওদের পেছন থেকে দেখে সহজেই চিনে নিল। ভ্রু কুঁচকে তাকিয়ে বিড়বিড় করে শুধায়, ডিসগাস্টিং পিপলস। উদ্যান দুপুরে বাড়িতে ছিল না, সকালে নাস্তা করে বেরিয়েছিল বন্ধুদের সাথে আড্ডা দিবে বলে, আর এখন বাড়ি ফিরল। কোচিং সেন্টারের সামনে বাইক থামাতে রাফসা নেমে দাঁড়ালো। ছুটির পর এখানেই দাঁড়াবি, আমি এসে নিয়ে যাব। রাফসা হাসি মুখে বলল, ঠিক আছে, তুমি 4:30টার দিকে চলে এসো, তখন ছুটি হবে। মাহিন মৃদু হেসে বাইক স্টার্ট দিল, আচ্ছা বলে চলে যায়। তৎক্ষণাৎ পেছন থেকে 2 জোড়া হাত রাফসার ওপর হামলে পড়ে। সাইমা বাহুতে কিল মেরে বলে, এই শালি, তোর এই আসার সময় হলো? বলেছিলাম না একটু ওদিকে ঘুরতে যাব, দেরি করলি কেন? রাফসা জিভ কাটে, ও বেমালুম ভুলেই গেছে, মনে ছিল না একটুও। ক্যাবলার মতো হেসে বলল, আরেক দিন যাব। হ্যাঁ, আজ আসতে লেট হয়ে গেছে, সরি। সাবিকুন কটমট করে পুনরায় পিঠে একটা চাপড় মেরে বলে, সেই কখন এসে দাঁড়িয়ে আছি, আর তুই এখন আসলি? বেয়ামিজ মহিলা। রাফসা নাক মুখ কুঁচকে বলে, ছি, আমি এখনো অবিবাহিত। শালি, আমায় মহিলা ডাকছিস কেন তুই? বাই দ্য রাস্তা, ওই ছেলেটা কে ছিল ভাই? দেখতে কিন্তু কড়া একটা তৎক্ষণাৎ রাফসা মুখ চেপে বলে, এই শালি, তুই কি ভালো হবি না? যাকে দেখিস তাকেই তোর কড়া মনে হয়। সাইমা মুখ থেকে রাফসার হাত সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না কোনো রকম। রাফসা বেশ শক্ত করেই চেপে ধরেছে। আর হায় রে সাধু, ছাইরা দে শালিরে, ও মরে গেলে একটা বিয়ে খাইতে পারবো না। আমি মোটা হয় না শুধু তোদের বিয়ে খাওয়ার জন্য। এখন ওই শালি মরে গেলে শেষ। ও আল্লাহ, ছাইরা দে শালিরে। এই শালি মরে গেলেও 2টা দাওয়াত খেতে পারবি। সাবিকুন ভ্রু কুঁচকে বলে, 2টা কেমনে? রাফসার দাঁতে দাঁত চেপে বলে, আরে আবাল, একটা চাই দিয়েন না, আরেকটা 40। আবার বছরে বছরে মেজবান হবে। কথাটা তুই মন্দ বলিসনি, কিন্তু ও মরে গেলে আমরা জামাই নিয়ে কাপল ভিডিও বানাবো কিভাবে? এই না, ছাইরা দে এই শালিরে। রাফসা ছেড়ে দিল। সাইমা ছাড়া পেতে মুখ চেপে নিজেকে একটু স্বাভাবিক করে দাঁতে দাঁত চেপে বলে, শালি, তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। এই দুঃখ আমি কোথায় রাখবো? কচু গাছে ফাঁসি খেতে ইচ্ছা করছে, পরে ফাঁসি দিস। এখন কোচিংয়ে চল, স্যার চলে আসবে। হ্যাঁ চল। 3জন কথা কাটাকাটি করতে করতে কোচিংয়ের ভেতর চলে যায়। কোচিং থেকে বেরোতেই দেখে মাহিন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সাইমাদের বিদায় দিয়ে মাহিনের কাছে ধীর পায়ে হেঁটে যায়। মাহিন বাইকে বসে ফোন দেখছে। চলো তাড়াতাড়ি, তোমাদের বাড়ি যেতে হবে। রাফসার আওয়াজ শুনে মাহিন ফোন থেকে মুখ তুলে তাকালো। পকেটে ফোন ঢুকাতে ঢুকাতে বাইকে উঠে বসে। রাফসা উঠতেই নিবে, মাহিন জিজ্ঞেস করে, কিছু খাবি, আইসক্রিম বা চকলেট? রাফসা খুশি হয়ে গেল মাহিনের কথা শুনে। হ্যাঁ, চকলেট খাবো, আইসক্রিম খেতে ইচ্ছা করছে, পারলে দুটোই আনো। মাহিন পুনরায় বাইক থেকে নেমে দাঁড়ায়। তুই দাঁড়া, আমি সামনের দোকান থেকে নিয়ে আসছি। রাফসা মাথা নাড়ালো। মাহিন মুচকি হেসে সে চলে যায় দোকানে। 2 মিনিটের মধ্যে হাতে একটা প্যাকেট নিয়ে হাজির হয় মাহিন। রাফসার দিকে এগিয়ে দিয়ে বলল, ধর, তোর কলিজা ফুসফুস। রাফসা হেসে প্যাকেটটা নিল। একটা চকলেট বের করে খেতে খেতে বাইকে উঠে বসে। বাইকটা চলে যেতেই রনি বাইকের পানে চেয়ে পকেট থেকে ফোন বের করে। আবিয়ানকে কল দিয়ে বলে, ভাই, ভাবি একটা ছেলের সাথে বাইকে করে যাচ্ছে। ওপাশ থেকে একথা শুনে নিমিষেই চোয়াল শক্ত হয়ে যায় আবিয়ানের। চিবুক শক্ত করে বলল, বাইকের পিছনে খোঁজ নিয়ে দেখ ছেলেটা আমার মায়াবীর কী হয়। যদি অন্য কিছু হয় তখনই উড়িয়ে দিবি ওই মাদারবোর্ডকে। আচ্ছা ভাই।
কথা শেষ করে রনি বাইক চালিয়ে ছুটল পেছন পেছন। আমি 1 সপ্তাহের জন্য সুইজারল্যান্ড যাচ্ছি, তোরা এদিকে খেয়াল রাখিস। আবিয়ানের কথায় আকবর মাথা নাড়িয়ে বলল, ভাই হঠাৎ সুইজারল্যান্ড কেন? সামনে ইলেকশন, আপনি এখন দেশের বাইরে গেলে আপনার বাবা রেগে যাবে। বাবাকে আমি সামলে নেব। বিয়ের শপিং করতে যাচ্ছি, কাল ফ্লাইট, চলে আসব। আকবর চোখ বড় বড় করে বলল, বিয়ের শপিংয়ের জন্য সুইজারল্যান্ড যেতে হবে? আর ভাই কার বিয়ে? আবিয়ান সিগারেটের শেষ টান দিয়ে আকাশের পানে ধোঁয়া উড়িয়ে দিল। হাত থেকে সিগারেট ফেলে দিয়ে পায়ে পিষ্ট করতে করতে বলে, আমার মায়াবীর জন্য ঠিক করেছি সুইজারল্যান্ড থেকে এই বিয়ের শপিং করব। কারণ যেদিন ওকে প্রথম রৌদ্র দুপুরে দেখেছিলাম সেদিনই আমি সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আসি। সুইজারল্যান্ড আমার জন্য লাকি। আকবর হাসল আবিয়ানের পাগলামি দেখে, তবে মুহূর্তেই মুখটা থমথমে হয়ে গেল কিছু মনে করে। বাড়িতে এসেই দেখল উষা রেডি হয়ে বসে আছে। রোহান ফোন টিপছে। রাফসা এসে উষার পাশে বসে। রাফসা আপু, চলো এসেছো, তোমার জন্যে ওয়েট করছিলাম। যারার কথা শুনে রোহান ফোন থেকে মাথা তুলল। এক্সাম কেমন হয়েছে রাফু? ভালো হয়েছে তা? রাফসা উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ মেজো ভাইয়া, খুব ভালো হয়েছে। বায়োলজি আমার ফেভারিট সাবজেক্ট, ভালো না হয়ে যাবে কোথায়। হ্যাঁ এইবার চল। আর ভালো লাগছে না, সেই কখন রেডি হয়ে বসে আছি। ওরা সবাই উঠে দাঁড়ায়। রোহান বলে, আরে উদ্যান কোথায়? ওকে ফেলে চলে যাব নাকি? তখনই উদ্যান ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নামে। জাইন দেখতেই বলে, ওই যে বড় ভাইয়া চলে এসেছে। উদ্যানের গায়ে কালো শার্ট জড়ানো, চুলগুলো সেট করে রাখা, হয়তো আজ চুল কেটেছে। দাড়িও কিছুটা ছাঁটাই করা। পুরুষের সৌন্দর্য চাপ দাড়িতে, এতে পুরুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়। উদ্যান রাফসার পানে এক পলক তাকালো, ফোনে ডুবে আছে। আশেপাশে কোনো খেয়াল নেই রাফসার। উদ্যান গম্ভীর কণ্ঠে শুধায়, চল। রাফসা ফোন রেখে উঠে দাঁড়ায়। মাহিন রাফসার পাশে দাঁড়িয়ে বলল, তোমরা গাড়ি করে চলে যাও, আমি রাফসা বাইক নিয়ে আসছি। হ্যাঁ তোমরা যাও, আমি মাহিন ভাইয়ের সাথে আসছি। উদ্যানের পা জোড়া থেমে গেল। পেছনে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকিয়ে পুনরায় হাঁটা দিল। ওর পেছনে পেছনে সবাই রওনা হয়। সবাই এসে গাড়ির সামনে দাঁড়ালো। রাফসা ওদের থেকে কিছুটা পিছিয়ে পড়েছে। মাহিন বাইকে উঠে বসল। রাফসা এসে দাঁড়াতে মাহিন বাইক স্টার্ট দিয়ে বলল, আয় হেলমেট পরিয়ে দিচ্ছি। ওফ মাহিন ভাই, আমি তখনও তো বললামই পরবো না, হিজাব কুঁচকে যাবে এটা পরলে। সবাই ততক্ষণে গাড়িতে উঠে বসেছে। উদ্যান ড্রাইভিং করবে, পেছনে জাইন, যারা, উষা বসেছে। রোহান বাহিরে দাঁড়িয়ে আছে, ফোনে কারোর সাথে মেসেজ করছে, হাত চলছে স্ক্রিনে অনবরত। উষা গাড়ির ভেতর থেকে রাশভারী কণ্ঠে বলে, রাফসা আমরা একসাথে যাব, তুই চলে আয়। মাহিন ভাইয়ের সাথে যাওয়া লাগবে না। যারা তাল মিলিয়ে বলে, হ্যাঁ আপু চলে আসো, আমরা অনেক মজা করব। রাফসা তো বললই আমার সাথে যাবে, তোরা চলে যা, আমরা আসছি। মাহিনের কথায় রোহান ফোন হতে চোখ তুলে তাকালো। উদ্যান সামনের দিকে স্টিয়ারিংয়ে হাত চেপে শক্ত চোখে তাকিয়ে রইল। রাফসা বাইকে উঠতেই নিবে। রোহান তড়িঘড়ি করে এগিয়ে এলো। রাফসা তুই গাড়ি করে যা, অনেক দিন হয় বাইকে ঘুরি না। আমি মাহিনের সাথে আসছি, তুমি যাবে? আচ্ছা যাও। আমি গাড়িতেই গেলাম। রাফসা গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। জাইন ব্যাক সিট থেকে নেমে ফ্রন্ট সিটে গিয়ে বসে। রোহানও গিয়ে মাহিনের সাথে বসে পড়ে। মাহিন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। বেচারা ভেবেছিল কি আর হচ্ছে কি। রাফসাকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্যান শক্ত কণ্ঠে ধমকে বলে, এখানে অযথা সময় নষ্ট করছো কেন? উষা ওকে উঠে বসতে বলে, নয়তো ফেলে চলে যাব এখন। উদ্যানের কথায় রাফসা কটমট করে তাকালো। এই লোকের কথা শুনলে গা জ্বলে ওঠে। আপু চলে যাও, আমি যাব না, বাসায় গিয়ে ঘুমাবো, ভালো লাগছে না। মুহূর্তে উদ্যানের চোয়াল শক্ত হয়ে আসে। বড় বড় কয়েকটি নিঃশ্বাস ফেলে ঠান্ডা হওয়ার চেষ্টা করছে নিজেকে। রোহান বাইক থেকে নেমে আসে। রাফসা এমনিতেই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি উঠ, আর ঝামেলা করিস না। রাফসা শক্ত কণ্ঠে জবাব দেয়, আমি মোটেই ঝামেলা করছি না মেজো ভাইয়া, তোমরা চলে যাও, আমি যাব না। কেউ পায়ে ধরছে না যাওয়ার জন্য, না গেলে নেই। উদ্যানের কথায় রাফসার চোখ বুজল, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। উষা ভাইয়ের পানে চেয়ে বলল, ভাইয়া এমন করছো কেন? ও ছোট মানুষ, তুমি জেদ ধরলে হবে।
তুই চুপ কর সোনামণির চামচ। ও হয়ে কেউ সাফাই গাইলে চড়িয়ে দাঁত ফেলে দেব। নিমিষেই মুখটা চুপসে গেল উষার। রাফসা উল্টো ঘুরে যেতে নিলে রোহান হাত চেপে ধরে। রাফসা, দেখ, ছেলে মানুষই করিস না। উদ্যানের মাথা কোনো এক কারণে খারাপ হয়ে আছে। এখন তুই আর বিগড়ে দিস না। ফুফু অপেক্ষা করছে আমাদের জন্য। চল বনু, রাগ করিস না প্লিজ। আমি যাব না মানে যাব না। ওই লোকের মাথা কি সারা জীবন খারাপ থাকে নাকি? প্লিজ জোর করো না আমায়। আমি যাচ্ছি না। রোহান যেন এবার অসহায় হয়ে পড়ল। এই দুইজনকে নিয়ে পাগল হয়ে যাবে বোধহয়। উদ্যান রাগে গজগজ করতে করতে জোরে স্টিয়ারিংয়ে ঘুষি মেরে বসে এবং ফাকিং ড্রামা চলতে থাকুক। সময় হলে সুদে আসলে ফিরিয়ে দেব। মাইন্ড ইট। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি করেনি। মুহূর্তেই ধোঁয়া উড়িয়ে বেরিয়ে গেল উদ্যানের গাড়িটা। রোহান অসহায় হয়ে সেদিকে তাকিয়ে দেখল রাফসাও আর দাঁড়ায়নি। ধূপধাপ পা ফেলে চলে যায় বাড়ির দিকে। রোহান মাহিন পেছন থেকে বারবার করে ডাকলেও ফিরেনি। বাধ্য হয়ে চলে যায়। শব্দ করে ঘরের দরজা খোলে ভেতরে ঢুকে রাফসা। নিচে মা চাচিরা রান্নাঘরে ছিল বিদায় ওকে দেখেনি, তাই কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। বিছানায় বসে রাফসা রাগে গজগজ করছে। হাত বাড়িয়ে হিজাব পিনগুলো খুলতে খুলতে কটমট করে বলে, শালা জাউরা, দেখিস তোর বউ উঠতে বসতে তোকে ঝাড়ু পিটা করবে। যদি না করে আমার নাম রাফসা নয়। গা থেকে বোখরা হিজাব ছাড়িয়ে ওয়াশরুমে গেল। মিনিট 10 পরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ভেজা মুখ মুছতে মুছতে রাফসার ফোনটা শব্দ করে বেজে উঠল। রাফসা ভাবল হয়তো উষা বা রোহান ফোন করেছে, তাই রাগে ফোনটা রিসিভ করেনি। ফোনটা বাজতে বাজতে কেটে গেল। পুনরায় ঘর কাঁপিয়ে ফোন বেজে উঠল। রাফসা এক প্রকার বিরক্ত হয়ে ফোনটা হাতে তুলে দেখে আশরাফুল কল করেছে। বিরক্তির ভাঁজ মুহূর্তেই চলে গেল। ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠে। ওরা একে অপরকে জান দেখলে হয়তো লোকজন বলবে আপন ভাই বোন। আজ যেহেতু আশরাফুল সাকারুল কোচিংয়ে আসেনি, কথা হয়নি, দেখাও হয়নি, ফোনটা রিসিভ করে বলল, এই হারামজাদা, কোথায় ছিলি? কোচিংয়ে আসলি না কেন আজ? আর বলিস না, ফুটবল খেলা ছিল আজ, জিতে গেছি সাদি। একটা কাজ কর। রাফসা ভ্রু কুঁচকে বলে, হ্যাঁ বল, কী কাজ? ওপাশ থেকে আশরাফুল বলে, তুই কোথায় আছিস এখন? কেন জেনে কি করবি? আরে বল না, কোথায় আছিস? দরকার আছে, বাসায় আছি। আর কোথায় থাকবো? এবার বল কেন? শোন, অলংকার একটা নতুন রেস্টুরেন্টে খুলেছে, চল গিয়ে ভরপুর কবজি ডুবিয়ে খেয়ে আসি। রাফসা ডাবল বসে থেকে কী বা করবে ঘরে? আজ জিনিয়া আপুর প্রাইভেট নেই, পড়তেও ইচ্ছে করছে না। উদ্যানের ওই ব্যবহারের মন পড়লে মাথা বিগড়ে যাচ্ছে ওর। রাফসাকে কিছু বলতে না দেখে আশরাফুল পুনরায় ওপাশ থেকে বলে উঠল, কিরে যাবি না? চল, হাতে টাকা আছে আজ। আশরাফুলের কথায় রাফসা নড়ে চড়ে উঠল। নখ কামড়ে বলে, শালা, আর একটু আগে কল দিতে পারলি না? আমি মাত্র বোখরা খুলে ফ্রেশ হয়েছি। তুই তো জানিসই বোখরা পরা আমার জন্য কত একটা ভেজাল লাগে। এই ভেজালে কোনো দিকে যেতে ইচ্ছা করে না। আচ্ছা, বোখরা পরিস না, কিছু একটা পরে চলে আয় না। হাতের টাইম কম। আচ্ছা আসছি, কিন্তু সাইমা সাবিকুন ওরা যাবে না? আরে টেনশন করিস না, বৈশালীদের ম্যানেজ করতে টাইম লাগবে জানতাম, তাই আগে ওদের ম্যানেজ করে নিয়েছি। ওরা বোধহয় রেডি হয়ে গেছে। তুই এখন জলদি রেডি হয়ে আয়। রাফসা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কোথাও যাওয়ার সময় সাবিকুন সাইমার বিপত্তি বাজে। রাফসা আচ্ছা বলে ফোন কেটে দিল। একটা কফি কালার ড্রেস বের করে পরে নিল। হাঁটু অবধি গিয়ে ঠেকে তা, সাথে কফি কালার প্লাজো। লম্বা চুলগুলো আঁচড়িয়ে ক্লিপ দিয়ে বেঁধে নিল। আলমারি খুলে সবগুলো হিজাব বের করে আনে। বুঝতে পারছে না কোন কালারটা মিলিয়ে পড়বে, তাই এক প্রকার বিরক্ত হয়ে কালো হিজাব দিয়ে কাজ সারিয়ে নিল। মুখে মাস্ক পরে নেয়, সাথে ফোন এবং হ্যান্ডব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। রাফসা সিঁড়ি বেয়ে নিচে আসতেই ওকে দেখে রোহানের মা চমকে ওঠে। এ কি মা, তুই যাসনি? তুই উপর থেকে আসলি কেন? বড় জায়ের কথায় দুজন চোখ ঘুরিয়ে পেছনে তাকালো। ওনারা বসে চা খাচ্ছে। বাড়িতে এই তিনজনেই আছে। ওরা ফুপুর বাসায় গিয়েছে বিদায় ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। কর্তারা বাড়িতে নেই। হুমায়রা ফরাজি হতভম্ব হয়ে শুধায়, তুই যাসনি? তোর জন্য ওরা রেডি হয়ে কতক্ষণ বসেছিল। দেখলাম তো বেরিয়েছিলি একসাথে। এমনিই যায়নি আম্মু, ভালো লাগছে না তাই।
ওরা সেই কখন চলে যেতে চেয়েছিল। রিশান অফিস থেকে তোর ফুফুর বাড়িতে যাবে, তখন তোকে নিয়ে যেতে পারবে বলে সবাই নাচানাচি করছিল। উদ্যান ওদের ধমকে রেখেছিল তুই আসলে তবেই যাবে, আর এখন দেখি তুই বাড়িতে। এহেন কথায় ভ্রু কুঁচকে যায় রাফসার। উদ্যান আটকে রেখেছিল ওদের। মুহূর্তেই ভাবে এই লোক অপমান করার জন্যই ছিল। গেলিই না যখন, তো এখন কোথায় যাচ্ছিস? উদ্যানের মায়ের কথায় রাফসা চোখ ঘুরিয়ে তাকায়। একটু বাইরে যাচ্ছি মেজো আম্মু, আমরা ফ্রেন্ডরা রেস্টুরেন্টে যাচ্ছি সবাই। ফোন দিয়ে বলল যেতেই হবে, তাই এখানে যাওয়ার জন্যই বের হচ্ছি। আচ্ছা যা, দেরি করিস না। রাফসা বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় বিভিন্ন গাড়ি আসা যাওয়া করছে, চাকুরিজীবী মানুষের ঢল নেমেছে। রেস্টুরেন্টের পাশে বড় শপিং মল, বলতে গেলে নিচতলায় রেস্টুরেন্ট, উপরে শপিং মল অবস্থান করছে। রেস্টুরেন্টে মানুষের আনাগোনা বাড়ছে। কেউ কেউ শপিং শেষ করে রেস্টুরেন্টে ঢুকছে, কেউ বা বন্ধু বান্ধবী নিয়ে আসছে। এক কোণে টেবিলে একজোড়া ছেলে মেয়ে বসা, টেবিলের উপর টকটকে লাল গোলাপ রাখা, তার পাশেই এক বক্স চকলেট রাখা। ছেলেটা মেয়েটাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, মেয়েটা অনবরত এটা সেটা বলছে আর খাচ্ছে। ছেলেটিও হাসি মুখে তা শুনছে আর মাথা নাড়িয়ে সায় দিচ্ছে। ওরা গিয়ে বসলো। সবার চোখ ওই কপোতির পানে নিবদ্ধ। আশরাফুল খোঁচা মেরে বলল, দেখ শালি, কি পিরিত করছে ওরা, আর আমরা জিন্দিগি বরবাদ। রোজ ডে উপলক্ষে গোলাপ তো দূরের কথা, একটা গোলাপের পাতাও পেলাম না। আর চকলেট ডে, চকলেট তো বিলাসিতা, চকলেটের পকেট পর্যন্ত কপালে জুটেনি প্যাকেট। সাইমার কথায় ওরা চারজন হো হো করে হেসে উঠল। কাচ্চি বিরিয়ানি খেয়ে সবাই বেরিয়ে আসে। ওরা চকলেট খাওয়ার জন্য পাগল করে ফেলেছিল, তাই সাতারুল আশরাফুল ওদের জন্য চকলেট আনতে চলে যায়। হঠাৎ স্বাভাবিক পরিস্থিতিতে হট্টগোল শুরু হয়ে যায়। ছেলেরা চেঁচামেচি করতে করতে ছুটছে, হয়তো কোনো সংঘর্ষ হচ্ছে। ওরা রাস্তার কিনারায় দাঁড়িয়েছিল, সাধারণ জনগণ ছুটছে, ইট ছুড়াছুড়ি করছে। ওরা পরিস্থিতি দেখে জায়গা থেকে নড়তে বেমালুম ভুলে বসেছে। হঠাৎ করে একটা ছোট পাথর এসে রাফসার মাথায় লাগে। সজোরে চেঁচিয়ে উঠল রাফসা। বেশি ব্যথা না পেলেও মোটামুটি পেয়েছে। রাফসাকে এক ছেলে দেখে চেঁচিয়ে উঠল, ভাই, ভাবি এখানে। আবিয়ানকে ঘিরে ধরে রেখেছিল কয়েকজন ছেলেপেলে। সেখান থেকে এক ছেলে মেয়েলি আওয়াজ শুনে পিছন ফিরে রাফসাকে দেখে নিমেষেই চিনে ফেলে। ছেলেটার কথা শুনে আবিয়ান ভ্রু কুঁচকে বলে, কি বললি ভাই? ওই যে ভাবি আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। আবিয়ান ঘাড় উঁচু করে দেখল রাফসার মুখে এখন মাস্ক নেই। ভিড় কাটিয়ে আবিয়ান এগিয়ে আসে। এই আবাল, এই কোন গজব পাথর মেরেছে আমায়? পেলে একদম মাথার চুল ছিঁড়ে হাতে ধরিয়ে দেব। কি হয়েছে? পাথর লেগেছে কোথায়? ব্যথা পেয়েছ? আবিয়ানকে দেখে নিমেষেই চিনে ফেলে রাফসা। কটমট করে বলে, পাথর এসে পড়েছে গায়ে। এইসব আবালদের জুলাই হত্যা মামলায় জেলে ঢুকিয়ে দেয় না কোনো? আবিয়ান চোখ গরম করে তাকালো পেছনে। ওদের পরে দেখে নিবে। ওর মায়াবী শরীরে আঘাত করেছে। উদ্বিগ্ন হয়ে বলল, চলো ডাক্তারের কাছে এক্ষুনি নিয়ে যাই। এত ব্যস্ত হবেন না বড় ভাই, সামান্য লেগেছে। আবিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই মেয়ে আর কি ডাকবে? ওর তো এখন নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে ইচ্ছা করছে। বন্ধুরা, আজকের পর্ব কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।